ভূপ্রকৃতি দেশের কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন এবং শিল্প সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। এজন্য বাংলাদেশের ভূপ্রকৃতি জানা জরুরি। আমরা জানি বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা সহ অসংখ্য নদী পরিবহন করে গড়ে তুলেছে এক বিশাল বদ্বীপ। এই ভূপ্রকৃতিক ভিন্নতার কারণে বাংলাদেশকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। এক, টারশিয়ারি যুগের পাহাড়, অর্থাৎ এখানে যে রংটি দেখছি এগুলো সবই টারশিয়ারি যুগের পাহাড়। তারপর রয়েছে প্লাস্টোসিন কালের সোপান সমূহ। এখানে যে রংটি দেওয়া রয়েছে সেটি হলো প্লাস্টোসিন কালের সোপান, এবং যেখানে রংবিহীন সাদা অংশ সেগুলো হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আর প্লাবন সমভূমি বোঝানোর জন্য এখানে মানচিত্রের মধ্য দিয়ে যে দাগগুলো, এগুলো হলো বাংলাদেশের বিভিন্ন নদ নদী, যার প্রভাবে তৈরি হয়েছে এখানকার সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিগুলো। আমরা প্রথম দেখব টারশিয়ারি যুগের পাহাড়। আমরা জানি যে টারশিয়ারি যুগ হিমালয় পর্বত যখন উত্থিত হয় ঠিক সে সময় এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল। এইগুলো আসামের লুসাই পাহাড় এবং মায়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এগুলোর মূল উপাদান পাথর, অর্থাৎ বেলে পাথর, শেল এবং কর্দম দিয়ে গঠিত। এই পাহাড়গুলোকে মোটামুটি দুইটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ টারশিয়ারি যুগের যে পাহাড় সেটিকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের মধ্যে রয়েছে এখানে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামের কিছু অংশ। তাহলে আমরা কি বললাম? আমরা বলছি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামে নিয়েই এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো গঠিত। এদের গড় উচ্চতা 610 মিটার। সর্বোচ্চ যে শৃঙ্গ রয়েছে সেটির নাম তাজিন ডং বা বিজয়। এটি বান্দরবান জেলায় অবস্থিত। এর গড় উচ্চতা, এর মোট উচ্চতা 1231 মিটার। অর্থাৎ বান্দরবানের উপর বাংলাদেশের তাজিন ডং বা বিজয় রয়েছে। তাজিন ডং বা বিজয়, যার উচ্চতা 1231 মিটার। এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, দেশের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর রয়েছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। আমরা দেখতে পাই, আমরা যদি ম্যাপটিকে আরো সুন্দর করে লিখে নিই, আমরা জানি যে ডানে পূর্ব, বামে পশ্চিম, নিচে দক্ষিণ, এইখানে উত্তর। তাহলে এই অংশটি হবে উত্তর এবং পূর্ব। তাহলে আমরা যদি এখানে ডাক দিই তাহলে এটি হবে উত্তর পূর্ব, এটি হবে উত্তর পশ্চিম। আমরা বলছি যে উত্তর অর্থাৎ দেশের এই উত্তর অংশ এবং উত্তর পূর্বাংশের পাহাড়। এখানে আমরা জানি যে ময়মনসিংহ এবং নেত্রকোনা, ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার উত্তর অংশ, অর্থাৎ ময়মনসিংহ এবং নেত্রকোনা এখানে মানচিত্রের এর উত্তর অংশ। সিলেটের উত্তর ও পূর্বাংশ, অর্থাৎ এইখানে সিলেট জেলা, সিলেট এবং সিলেট। সিলেটের রয়েছে উত্তর, এবং এই যে সিলেট জেলাটি এইখানে, অর্থাৎ এর পূর্বাংশ। সিলেটের উত্তর এবং সিলেটের পূর্বাংশ। এবং এইখানে রয়েছে মৌলভীবাজার জেলা, এটি হলো মৌলভীবাজার জেলা। এবং এখানে রয়েছে হবিগঞ্জ। এই হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং নেত্রকোনা জুড়ে রয়েছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এদের গড় উচ্চতা, অর্থাৎ ময়মনসিংহ এবং নেত্রকোনার এখানকার পাহাড়ের গড় উচ্চতা 244 মিটার। এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জের এখানকার পাহাড়গুলোকে স্থানীয় ভাষায় বলা হয় টিলা। এই টিলাগুলোর গড় উচ্চতা 30 থেকে 90 মিটার। তার মানে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতার ভিত্তিতে আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো উত্তরাংশের পাহাড়, এখানে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট জেলা। এইগুলোর পাহাড়গুলোর উচ্চতা 244 মিটার। এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জের যে পাহাড়গুলো রয়েছে সেগুলোর গড় উচ্চতা 30 থেকে 90 মিটার, এবং যাদেরকে স্থানীয় ভাষায় বলা হয় টিলা। তাহলে আমরা এখানে দেখলাম যে টারশিয়ারি যুগের পাহাড়কে আমরা দুইটি ভাগে ভাগ করি। একটি হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়
এটি হলো দক্ষিণ পূর্ব, আমরা বলছি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, আরেকটি হলো উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়। তাহলে আমরা দেখব এর পরবর্তী অংশ, যেটি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। আমরা জানি যে প্লাইস্টোসিন কাল বলতে বর্তমান সময় থেকে প্রায় 25,000 বছর পূর্বের সময়কে বলা হয়। অর্থাৎ এখানে যে 25,000 বছর পূর্বের প্লাইস্টোসিন কালে এখানকার মৃত্তিকার গাঠনিক ভূমি তখন তৈরি হয়, ভিত্তি তৈরি হয়। সেই সময় থেকেই এই ভূমিরূপগুলো আসলে ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে আছে। আমরা এখন এখানে দেখব যে প্লাইস্টোসিন কালের সোপানগুলোকে আসলে 3টি ভাগে ভাগ করা হয়। একটি হলো মধুপুর ও ভাওয়ালের গড়, অন্যটি বরেন্দ্র ভূমি, আর আরেকটি রয়েছে লালমাই পাহাড়। তারপর মধুপুর এবং ভাওয়ালের গড় দেখি। আমরা জানি এটি হলো মধুপুর। মধুপুর হলো টাঙ্গাইল জেলাতে। মধুপুর কোন জেলায়? টাঙ্গাইল জেলায় মধুপুরের গড়। এবং আরেকটি রয়েছে ভাওয়াল গড়, এটি হলো গাজীপুরে। এই দুইটি ভূমির যোগফল অর্থাৎ মধুপুর ও ভাওয়াল গড়ের আয়তন 4,103 বর্গ কিলোমিটার। এই দুইটি ভূমিরূপ অর্থাৎ মধুপুর এবং ভাওয়ালগড়, এদের গড় উচ্চতা সমভূমি থেকে, অর্থাৎ সমভূমি থেকে এরা 30 মিটার উঁচু, অর্থাৎ সমভূমি থেকে এদের গড় উচ্চতা 30 মিটার। অন্যটি রয়েছে বরেন্দ্র ভূমি। আমরা জানি দেশের উত্তরাঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলকে জুড়েই আসলে বরেন্দ্র ভূমি। এখন এই বরেন্দ্র ভূমির এখানে রয়েছে রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং একই সাথে রংপুর বিভাগের একটা বৃহৎ অংশ। অর্থাৎ বরেন্দ্র ভূমিকে আমরা রংপুর বিভাগ, দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, জয়পুর এবং চাঁপাইনবাবগঞ্জ মিলিয়েই বলতে পারি বরেন্দ্র এলাকা। এই বরেন্দ্র ভূমির মোট আয়তন 9,320 বর্গ কিলোমিটার। এখানকার ভূমিরূপগুলোর গড় উচ্চতা প্লাবন ভূমি থেকে 6 থেকে 12 মিটার উঁচুতে অবস্থিত। অর্থাৎ বরেন্দ্র ভূমি মোট আয়তন 9,320 বর্গ কিলোমিটার। আমরা বরেন্দ্র ভূমি বলতে এইটুকু, এই অংশ এবং এইখানকার অংশকে বোঝাচ্ছি। এটির মোট গড় আয়তন 9,320 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা প্লাবন ভূমি থেকে 6 থেকে 12 কিলোমিটার। দুঃখিত, এখানকার গাজীপুরটা এই অংশে, আমরা এইখানে দেখি। এরপর দেখব লালমাই পাহাড়। এই যে এইখানে হলো কুমিল্লা জেলা। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই এবং ময়নামতি পর্যন্ত এর আয়তন। অর্থাৎ আমরা যেটাকে লালমাই পাহাড় বলি, সেটি লালমাই থেকে শুরু হয়ে ময়নামতি পর্যন্ত। তাহলে এটা শুরু হয়েছে কোথায়? লালমাই থেকে শুরু হয়ে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন আমরা এটি এখানে দেখছি, এর আয়তন 34 বর্গ কিলোমিটার এবং এটির সমভূমি থেকে গড় উচ্চতা 21 মিটার। সমভূমি থেকে গড় উচ্চতা 21 মিটার। তাহলে আমরা এখানে দেখলাম কি? টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান। আমরা টারশিয়ারি যুগের পাহাড় দেখেছি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো গঠিত কোনটি? রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম মিলে। এখানে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিন-ডং বা বিজয়, যার উচ্চতা 1231 মিটার। এখানকার গড় উচ্চতা 610 মিটার। এরপরে রয়েছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এখানে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। উত্তরাংশের পাহাড়গুলোর ময়মনসিংহ এবং নেত্রকোনা এবং সিলেট জেলার উত্তরাংশ, এদের গড় উচ্চতা 244 মিটার। এবং আরেকটি রয়েছে মৌলভীবাজার এবং হবিগঞ্জের, এগুলোর গড় উচ্চতা 30 থেকে 90 মিটার, যেগুলো স্থানীয় ভাষায় বলা হয় টিলা।
পরবর্তীতে আমরা দেখেছি প্লাইস্টোসিন কালের সোপান। প্লাইস্টোসিন কালের সোপানকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি মধুপুর, এই যে এই অংশটা মধুপুর, এটি হলো ভাওয়ালের গড় অর্থাৎ গাজীপুর জেলায়, মধুপুর টাঙ্গাইলে, ভাওয়ালের গড় গাজীপুর জেলায়। এবং আরেকটি রয়েছে বরেন্দ্রভূমি, দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল মিলিয়ে বরেন্দ্রভূমি, সেটি রয়েছে রংপুর বিভাগ, দিনাজপুর, রাজশাহী, বগুড়া এবং জয়পুরহাটে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল জেলা নিয়ে রয়েছে মধুপুরের গড় এবং গাজীপুর দিয়ে রয়েছে ভাওয়ালের গড়। টাঙ্গাইল এবং মধুপুর, গাজীপুর মিলিয়ে এখানকার মোট আয়তন 4103 বর্গ কিলোমিটার। এটি সমভূমি থেকে প্রায় 30 মিটার উঁচুতে অবস্থিত। এরপর রয়েছে উত্তরাঞ্চলের, সেটিকে আমরা বলছি বরেন্দ্রভূমি। এই বরেন্দ্রভূমির মোট আয়তন 9320 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 6 থেকে 12 মিটার। এটি রয়েছে রংপুর, দিনাজপুর এবং চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গা। আমরা এখানে মানচিত্রে দেখতে পাচ্ছি দিনাজপুর। এরপরই আমরা চলে যাব সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে অংশটি টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান ছাড়া রয়েছে, সম্পূর্ণ অংশই হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বোঝার জন্য আমাদের প্রথম দেখতে হবে আমাদের বাংলাদেশে, পুরো বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য নদ নদী। এই নদ নদীগুলো বিভিন্ন সময় তার বন্যার সময় যেমন পলিবহন করে এবং পরবর্তী সময়ে সেখানে চর এবং পরবর্তীতে ধীরে ধীরে সেটা দ্বীপে রূপান্তরিত হয়। এই রূপান্তর কাজ হাজার হাজার বছর ধরে চলেছে এবং এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিকে আবার 5টি ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা লিখব, এখানে লিখছি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি আমরা বোঝার জন্য আমরা লিখলাম এটি 5 ভাগে বিভক্ত, মোটা দাগে 5টি ভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে রয়েছে, প্রথমটি রয়েছে নোয়াখালী, ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত। এই যে এই এলাকাটুকু শুধু মনে রাখতে হবে তার কৌশল দেখে, এটি যেহেতু সমুদ্র উপকূলের কাছাকাছি এজন্য এটাকে বলা হয় উপকূলীয় সমভূমি। অর্থাৎ নোয়াখালী, ফেনী এবং থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত যে বৃহৎ এলাকা, এটাকে বলা হচ্ছে, তাহলে আমরা লিখব এখানে নোয়াখালী, ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত এটি হলো উপকূলীয় সমভূমি। এরপরই আমরা চলে যাব খুলনা, পটুয়াখালী এবং এখানে বরগুনা। খুলনা, পটুয়াখালী এবং বরগুনা এই এলাকাটুকুর যেহেতু সমুদ্রের লোনা পানি প্রবেশ করে, অর্থাৎ এখানে সমুদ্রের যে জোয়ার ভাটার পানি এই অংশটুকুতে প্রবেশ করে, এইখানকার সমভূমিকে আমরা বলছি স্রোতজ সমভূমি। তাহলে স্রোতজ সমভূমি এটি কোন পর্যন্ত? খুলনা, পটুয়াখালী, বরগুনা। খুলনা, পটুয়াখালী থেকে বরগুনা। এরপর রয়েছে ব-দ্বীপ সমভূমি। ব-দ্বীপ ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা নিয়ে, অর্থাৎ যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা এবং কুষ্টিয়া এ পর্যন্ত এই যে বৃহত্তর অংশ, এগুলো হলো ব-দ্বীপ। তাহলে ব-দ্বীপকে বলছি আমরা ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, ঢাকার কিছু অংশ এবং খুলনার কিছু অংশ নিয়ে, এটি হলো ব-দ্বীপ সমভূমি। এখন আমরা বন্যা প্লাবিত সমভূমি দেখব। আমরা আগে লিখে নিই বন্যা প্লাবিত সমভূমি। তাহলে বন্যার প্লাবন কোন কোন অংশটি হয়? আমরা জানি যে আমাদের দেশে প্রতি বছর টাঙ্গাইল, পাবনার এই অংশ, টাঙ্গাইল, পাবনা, এখানে রয়েছে ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট। আমরা জানি প্রতি বছর এইখানে বর্ষার মৌসুমে এখানে বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়, অর্থাৎ বন্যার যে অংশটুকু প্রাদুর্ভাব দেখা দেয় সেই অংশটুকু নিয়েই আমাদের বন্যা প্লাবন সমভূমি গঠিত। তাহলে আমরা এখানে লিখব টাঙ্গাইল, ময়মনসিংহ,
কুমিল্লা, সিলেট নিয়ে বন্যাপ্লাবিত সমভূমি। সর্বশেষে রয়েছে দেশের উত্তরাঞ্চল। আমরা দেখি যে রংপুর বিভাগ এবং দিনাজপুর এইটুকু নিয়ে যে সমভূমি গঠিত, এটাকে বলছি আমরা পাদদেশীয় সমভূমি। পাদদেশীয় সমভূমি অর্থাৎ হিমালয় পর্বতের পাদদেশের যে সমভূমি রয়েছে সেই সমভূমির একই বৈশিষ্ট্যের কারণে এখানে যে সমভূমি গঠিত সেটাকে আমরা বলছি পাদদেশীয় সমভূমি। অর্থাৎ পাদদেশ কার? হিমালয় পর্বতের। সেটি হলো রংপুর এবং দিনাজপুর। এটি ছিল বাংলাদেশের ভূমিরূপের সামগ্রিক আলোচনা। তোমরা এটি বারবার করে দেখলে আমি আশা রাখি যে তোমাদের ধারণাটি আরও বেশি স্পষ্ট হবে এবং পরীক্ষায় এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজেই সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে।